আমরা বৈদিক যুগের আলোচনা শুরু করেছি। প্রথম পর্যায়ের আলোচনা এর আগে হয়ে গেছে, এবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। বৈদিক রাজনীতি। বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য, কিন্তু তার থেকে সেই সময় রাজনীতি বিষয়ে বেশ কিছু কথা জানা যায়। ঋগ্বেদে যুদ্ধে জিতে লুটপাট চালানোর জন্য দেবতার আশীর্বাদ চাওয়া হয়েছে। আবার পরবর্তী বৈদিক সাহিত্যে শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথাও রয়েছে। তবে রাজনীতির ঘটনার সরাসরি বর্ণনা বৈদিক সাহিত্যে খুবই কম। 10 রাজার যুদ্ধ। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। ঋগ্বেদে গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয়, একটি ছোট জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে। আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত ওই ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো। ঋগ্বেদে জন, গণ, বিষ প্রভৃতি শব্দ অনেকবার ব্যবহার হয়েছে। সেগুলি দিয়ে গ্রামের থেকে বড় একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। ঋগ্বেদে যুদ্ধে জেতা ও লুটপাটের নানান কথা রয়েছে। গবাদি পশু ও ঘোড়া লুট হতো সবচেয়ে বেশি। ঋগ্বেদে রাজা শব্দের নানান রকম ব্যবহার রয়েছে। রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক হতো তার নাম। রাজাকে বিষপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। কখনো বা রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলে পরিচিত। ঋগ্বেদের রাজা মানুষ ও জমির দখল পায়নি, তাই নরপতি বা ভূপতি শব্দগুলির ব্যবহার ঋগ্বেদে নেই। বিদথ নামের একটি প্রতিষ্ঠানের কথা ঋগ্বেদে রয়েছে। রাজা ও বিষের সদস্যরা বিদথের সদস্য ছিলেন। সেখানে যুদ্ধের কথা আলোচনা হতো। আবার যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারাও হতো। সেই ভাগাভাগির দায়িত্ব সামলাতেন রাজা। পরবর্তী বৈদিক যুগে রাজা শাসকে পরিণত হয়। তখন তিনি হলেন ভূপতি বা মহীপতি। ভূপতি হলেন ভূ অর্থাৎ জমির পতি বা মালিক। মহীপতি হলেন পৃথিবীর রাজা। রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি হল নৃপতি বা নরপতি, অর্থাৎ যিনি নৃ বা নর অর্থাৎ মানুষের রক্ষাকারী। এভাবেই গোষ্ঠীর নেতা হয়ে উঠলেন রাজা। জনগণ পরিণত হলো তার অনুগত প্রজায়। পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা বদলে গিয়েছিল। ব্রাহ্মণ সাহিত্যে দেবতা ও অসুরদের লড়াই তারই উদাহরণ। রাজা যে এলাকাটি শাসন করতেন তাকেই রাজ্য বলা হতো। পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নামে অঞ্চলের নাম হতে থাকে, যেমন কুরু, পাঞ্চাল ইত্যাদি। এভাবে অঞ্চল থেকে প্রাথমিকভাবে রাজ্যের ধারণা গড়ে ওঠে। একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর দখল থাকলে তবেই কেউ রাজা হতে পারত। ধরা হতো সেই অঞ্চলের মানুষেরা ওই রাজার শাসন মেনে চলবে। শাসন কাজ চালানোর জন্য রাজার কিছু কর্মচারী থাকবে, আর থাকবে সেনাবাহিনী। পরবর্তী বৈদিক সাহিত্যের এক জায়গায় রাজা হওয়ার একটা গল্প আছে।
দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধে প্রতিবারেই দেবতারা অসুরদের কাছে হেরে যেতেন। চিন্তায় পড়ে দেবতারা জেতার উপায় ঠিক করার জন্য বসেন আলোচনায়। বোঝা যায় কোনো রাজা না থাকার জন্যই দেবতাদের এই পরিণতি। এবার দেবতারা রাজা খুঁজতে লাগলেন। সবাই একমত হয়ে দেবতাদের মধ্যে সেরা বীর ইন্দ্রকেই রাজা বাছলেন। ইন্দ্র দেখতেও বেশ ভালো ছিলেন, তাই সবাই তাকেই রাজা মেনে নিলেন। এবার কিন্তু দেবতারা ইন্দ্রের নেতৃত্বে জয়ী হতে থাকলেন। রাজার কথা এলেই প্রজার কথাও এসে পড়ে। রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানকার বাসিন্দারাই তার প্রজা। প্রজা না থাকলে রাজার শাসন চলবে না। প্রজাদের সমস্যা মেটাবেন রাজা, তার বিনিময়ে প্রজারা রাজাকে মেনে চলবে। এটাই ছিল সেকালের নিয়ম। প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, আবার কেউ বা রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন। কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত। রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানান রকম যজ্ঞের আয়োজন করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ ইত্যাদি। যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ হতো, যুদ্ধে জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা। যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন। শাসকদের জন্য নানা রকম যজ্ঞ ও অনুষ্ঠানের কথা পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হয়েছে। শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদের রত্নীন বলা হতো। হয়তো এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। পরবর্তী বৈদিক যুগে বিদথের কথা পাওয়া যায় না। তার বদলে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন। গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিল। সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা হতো। এবার বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ বিষয়ে আমরা দেখি। ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায়। আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ। যার গবাদি পশু বেশি তিনি ধনী বলে পরিচিত হতেন। পশুপালনের উপর সমাজ বেশি নির্ভর করত বলেই গবাদি পশুর এত গুরুত্ব ছিল। খেয়াল রাখা দরকার, ঋগ্বেদে যুদ্ধ করে জমি দখলের কথা বিশেষ নেই, কারণ ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে জমির গুরুত্ব বিশেষ ছিল না। তাছাড়া ঘোড়ার চাহিদাও ছিল সম্পদ হিসেবে। আদি বৈদিক যুগে কৃষির প্রসঙ্গ কম হলেও ছিল। উৎপন্ন শস্যের মধ্যে যব ছিল প্রধান। গম ও ধান উৎপাদন হতো কিনা তা নিশ্চিত বলা যায় না। আস্তে আস্তে বৈদিক সমাজে কৃষির গুরুত্ব বাড়ছিল। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল ছিল কম। কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায়। কাঠের আসবাব ও বাড়িঘর তৈরি করা হতো। তাছাড়া রথ তৈরি করতেও কাঠ ব্যবহার হতো। ঋগ্বেদে চামড়ার শিল্পের কথা রয়েছে। চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি বানানো হতো। ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা ঋগ্বেদে রয়েছে। টানা ও পোড়েন দুরকমের সুতো কাপড় বোনার ব্যবহার হতো। সোনার নানা রকম গয়নার কথাও ঋগ্বেদ থেকে জানা যায়। তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানো হতো। ঋগ্বেদে লোহার কথা নেই, ফলে আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল বলে মনে হয় না। বেদের যুগে কর দেয়া নেওয়ার ব্যাপারটা কেমন ছিল? গোষ্ঠী জীবনে প্রথম দিকে জমির ওপর নেতার কোনো অধিকার ছিল না, কিন্তু নেতৃত্ব চালানোর জন্য তার ধন সম্পদের দরকার ছিল। তা সম্ভবত কৃষি থেকেই পেতেন শাসকরা। ঋগ্বেদের যুগে শাসকরা কর নিতেন, তবে জোর করে করের বোঝা প্রজাদের উপর চাপিয়ে দেওয়া হতো না। প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত। ঋগ্বেদে এই করই বলি নামে পরিচিত। তবে পরবর্তী বৈদিক যুগে দলপতি সম্ভবত জোর করে বলি
বা কর আদায় করতেন। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কর হয়ে উঠেছিল বাধ্যতামূলক। যুদ্ধে যারা হেরে যেত তাদের থেকেও রাজারা জোর করে কর আদায় করতেন। আজ এই পর্যন্তই। আমরা তৃতীয় পর্যায়ে আবার আলোচনা করব। ভালো থেকো।